This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, সাত সকালে খাস কলকাতায় চলল গুলি। হরিদেবপুরের একটি ক্লাবের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে মহিলার পিঠে। পুরনো গন্ডগোলের জেরেই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাইকে করে এসে মহিলাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি বলে খবর পাওয়া যাচ্ছে। হরিদেবপুরে একটা ক্লাবের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে মহিলার পিঠে। পুরনো গন্ডগোলের জেরেই গুলি বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। গুলিবিদ্ধ মহিলাকে প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। পুরনো গন্ডগোলের জেরেই গুলি চলে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ঘটনায় তদন্ত চলছে। এমআর বাঙ্গুর থেকে এসএসকেএমে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে ওই মহিলাকে। আবারও খবরের শিরোনামে হরিদেবপুরে চলল গুলি। সত্যি আশ্চর্যজনক। আমাদের পাড়াতে এরকম ঘটনা আমাদের আমার 37 বছর বয়স, আমি জন্মগত অবস্থায় এরকম দেখিনি। এটা তো সত্যি আশ্চর্যজনক। ঘুম থেকে উঠে সকালবেলা গুলি আওয়াজে ঘুম ভাঙছে। উনি বেঁচে ছিলেন ততক্ষণ, তো লোকাল লোকরা নিয়ে গেছে। আমিও শুনে অবাক, এরকম ভাবে জীবনে আজ পর্যন্ত শুনি, এতদিন ধরে আমি আছি কিন্তু শুনি এরকম ঘটনা। আর কি বলি, আপনাদের জানিয়ে রাখি, এই মহিলা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর তার পরিস্থিতি অবনতি হয়। সেখান থেকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সুশোভন রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, দুটো বিষয় জানতে চাইবো। এক, ওই মহিলার শারীরিক অবস্থা কিরকম, এবং দ্বিতীয়ত কিভাবে ঘটলো এই ঘটনা? পুরনো শত্রুতার জেরে বলে প্রাথমিকভাবে যেটা অনুমান করছে পুলিশ, আর কি কি তথ্য এসছে পুলিশের হাতে? দেখো, মৌসুমী মন্ডল, তার পিঠে গুলি লেগেছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে কি কারণে গুলি। কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছে যে কোনো রকম পূর্বের কোনো গন্ডগোল ছিল সেখান থেকে। কিন্তু যে ইনজুরি রয়েছে, ডাক্তারের পরামর্শ নেওয়া হচ্ছে। তার কারণ যে অস্ত্র ব্যবহার করছে সেটা বন্দুক না এয়ার গান, এখনো কিন্তু পুলিশের কাছে স্পষ্ট নয়, এবং সেটা লালবাজারের গোয়েন্দারা সেটা পুরো খতিয়ে দেখছে। এবং সব মিলে কিন্তু পুরো বিষয়টা এখনো পর্যন্ত অধরা। যে মূলত পূর্বের কি গন্ডগোল ছিল সেটাই কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে। সুশোভন, এখানে তো আরেকটা প্রশ্ন উঠছে, এই মহিলা তিনি কে? তার পরিচয় কি? কি করতেন তিনি? পেশা কি ছিল? নাকি তিনি হাউসওয়াইফ ছিলেন? কি আর কি কি তথ্য উঠে আসছে এই মহিলা সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যেহেতু মহিলার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল নয়, এমআর বাঙ্গুর হাসপাতাল, পরবর্তীকালে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত এই তথ্যগুলো কিন্তু পুলিশের কাছে অধরা। পুলিশ এগুলো জানার চেষ্টা করছে, পাশাপাশি সেই মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে, যদিও কিন্তু তাকে হাসপাতাল এমআর বাঙ্গুর থেকে বর্তমানে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। নজর রাখো তুমি, সুশোভন, ধন্যবাদ। এদিকে আপনাদের জানিয়ে রাখি, সাত সকালে খাস কলকাতায় চলল গুলি। হরিদেবপুর এলাকা, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। একটা ক্লাবের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে মহিলার পিঠে বলে জানা যাচ্ছে। পুরনো গন্ডগোলের জেরেই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। আর যেরকম আমার সহকর্মী সুশোভন জানাচ্ছিল, প্রথমে গুলিবিদ্ধ মহিলাকে এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়, পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে এসএসকেএমে তাকে ভর্তি করা হয়। বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন ওই গুলিবিদ্ধ মহিলা। ভুয়ো পাসপোর্ট কাণ্ড, আর সেই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। এবার চাকদার পরারির গ্রামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। বিপ্লব সরকার নামে এক কাঠমিস্ত্রির বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। কিভাবে, কোথা থেকে পাসপোর্ট তৈরি, সমস্ত নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন, বিপ্লবকে জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। আজিজ রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। একবার আজিজের কাছে চলে যাবো। আজিজ, এর আগে যখন তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, তখন তুমি দেখাচ্ছিলে যে ইডি আধিকারিকরা তারা ব্যাংকে সমস্ত ট্রানজাকশনের নথি খতিয়ে দেখছেন এই বিপ্লব সরকার এবং বিপুল সরকারের। এখন ঠিক কি চলছে ওখানে, কি করছেন ইডি আধিকারিকরা যারা রয়েছেন, আর এই যে পরিবারের লোকজন, তাদেরই বা কি অভিব্যক্তি দেখছো এখন?
দেখো, সম্প্রতি এই ভুয়ো পাসপোর্ট মামলায় নদিয়া থেকে গ্রেফতার হওয়া ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি, যার চাকদহে একটি সাইবার ক্যাফে রয়েছে, এবং সেই সাইবার ক্যাফে থেকে প্রায় 350 ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। এবং এই ইন্দুভূষণকে যখন সম্প্রতিকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে, তার থেকে বেশ কিছু নথি তারা পায়, এবং সেই নথি অনুযায়ী আজ এই বিপুল সরকার এবং তার সঙ্গে যার বাড়িতে আজ তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানে ইডি আজ এসে তাদের বাড়িতে তাদের পাসপোর্ট থেকে শুরু করে তাদের ব্যাংক ট্রানজাকশন, তারা কোথায় কোথায় গিয়েছিল এবং এই পাসপোর্ট তারা কিভাবে পেয়েছিল। দেখো, ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই ইন্দুভূষণ যাকে গ্রেফতার করা হয়েছিল, তার থেকেই কিন্তু এই বিপ্লব সরকার তিনি পাসপোর্ট বানিয়েছিলেন, এবং সেই সূত্র ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ব্যাংক ট্রানজাকশন দেখা হচ্ছে। এবং পেশায় তিনি একজন মিস্ত্রি হলেও তার বাংলাদেশি যোগ আছে কিনা এই বিষয়টিও কিন্তু ইডি আধিকারিকরা তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। সেই জন্যই কিন্তু সমস্ত তার যে পাসপোর্টের যে ট্রাভেল হিস্ট্রি রয়েছে সেইগুলি খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি তার পরিবারের যে সদস্যরা রয়েছে, তার এক ভাই রয়েছে, একজন ছেলে, একজন মেয়ে এবং তার বাবা মাও রয়েছে, তাদের যে সমস্ত নথি রয়েছে, পাশাপাশি তাদের যে পরিচয়পত্র রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, সেই সমস্ত বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যে ইন্দুভূষণ যাকে গ্রেফতার করা হয়েছে, সে কিন্তু এই পরিচয়পত্র জাল করত বেশ কিছু ক্ষেত্রে। এবং আমরা এর আগেও যেমনটা দেখেছি যে আজাদ মল্লিক, যে পাকিস্তানি নাগরিক, সে যখন গ্রেফতার হয়, তার যে ভারতীয় যে নাগরিকত্ব যে রিনিউ করেছিল, সেটাও কিন্তু এই ইন্দুভূষণ করেছিল। তার ফলে এই ইন্দুভূষণকে গ্রেফতার করার পর এবং আজাদ মল্লিককে যখন থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছে, তারপর থেকে নদিয়া গেদে সীমান্তবর্তী অঞ্চল, পাশাপাশি উত্তর 24 পরগনা সীমান্তবর্তী অঞ্চল জায়গায় এখন তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, কারা পাসপোর্ট বানিয়েছে, সেই পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় যাওয়া হচ্ছে, সমস্ত বিষয় নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ধন্যবাদ আজিজ, আপাতত তুমি নজর রাখো পরিস্থিতির দিকে।